মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। তবে এবার উত্তরপত্র সমানভাবে মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ এডুকেশন ডেভেলপমেন্ট ইউনিট থাকবে সার্বিক সহায়তায়। তবে প্রশ্নপত্র ফাঁস ও কারিকুলাম নিয়ে এখনো উদ্বিগ্ন অভিভাবকরা। বাতেন বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত। বৃহস্পতিবার সকাল 10টায় সারা দেশে একযোগে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার অংশ নিয়েছে 17,86,613 শিক্ষার্থী। এই সংখ্যা গতবারের চেয়ে 1,35,090 জন বেশি। প্রথম দিন পরীক্ষার্থীদের খোঁজ খবর নিতে শিক্ষামন্ত্রী যান ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে। পরে বর্তমান শিক্ষা ব্যবস্থা ও পরীক্ষা পদ্ধতি নিয়ে কথা বলেন তিনি। কাউকে প্রয়োজনীয়ভাবে বেশি নম্বর দিবেন না, কাউকে কম নম্বর দিবেন না, তার সঠিক তাই দিবেন। যদি কেউ ব্যত্যয় ঘটায় তার জন্য অবশ্যই তাকে এটার প্রশ্নের মুখোমুখি হতে হবে। এবার 8টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী 14,25,900 জন, মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থী 2,56,501 জন ও কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী 1,04,212 জন। এ সময় পরীক্ষার্থীদের সুবিধায় বেশ কিছু উদ্যোগের কথাও জানান শিক্ষামন্ত্রী। প্রশ্ন ফাঁসের বিষয়ে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমাদের চিরায়ত একটা ব্যাপার, এটা হচ্ছে। কিন্তু আমরা 3 বছর ধরে একটা আইন শৃঙ্খলা কমিটি করে আমরা এর প্রতি খুবই জোর দিছি এবং দেওয়ার ফলে আমরা এই 3 বছর ধরে কোনো প্রশ্ন আউট হয় নাই। এদিকে অভিভাবকদের মধ্যে কারিকুলামে ভুল ও প্রশ্নপত্র ফাঁস নিয়ে আতঙ্ক কাটেনি। হঠাৎ করে দেখা যায় যে পরীক্ষার আগে একটা প্রশ্ন ফাঁস হয়ে গেল, তখন বাচ্চারা একদম ভয়ে করে আতঙ্কে থাকে যে ওটাই পড়বো না বইয়ের যেটা পড়ছে ওটাই পড়বো। আমরা চাই যেন ওটা যেন ফাঁস না হয়। ফর্ম ফিল আপ করার পর আমাকে 6,000 টাকা পে করতে হয়েছে, বিভিন্ন স্কুল 10,000 টাকা, 12,000 টাকা। এইটা আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এই টাকাটা আমাকে কেন পে করতে হয়েছে? সময়সূচি অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী 2 মার্চ এবং ব্যবহারিক পরীক্ষা 4 মার্চ থেকে চলবে 11 মার্চ পর্যন্ত। বাতেন বিপ্লব, এসএটিভি, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজিরা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেলা 11:30টার দিকে পুরান ঢাকার বকশীবাজার মাঠে স্থাপিত বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিচ্ছেন তিনি। এর আগে গত সোমবার শুনানির পর আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দিতে আজকের দিন ধার্য করেছিল আদালত। আগের শুনানিতে মামলার তদন্ত সঠিক হয়নি দাবি করে পুনঃ তদন্ত এবং আত্মপক্ষ সমর্থনের সময় চেয়ে আবেদন করেছিলেন খালেদা জিয়া। এদিকে তার আত্মপক্ষ সমর্থনকে কেন্দ্র করে আদালত চত্বরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে পুরান ঢাকার বকশীবাজার মাঠে স্থাপিত বিশেষ আদালতে আছেন সহকর্মী মাহমুদুল হক। বিস্তারিত জানতে কথা বলছি তার সাথে। মাহমুদ, আত্মপক্ষ সমর্থনে খালেদা জিয়ার কি বক্তব্য দিয়েছেন, জানতে পেরেছেন কি? সুরভি, প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে আদালতে কার্যক্রম চলছে। আজকে কার্যক্রমের মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি তার আইনজীবীরা এর আগের আদালতিক কার্যক্রমে এই মামলাটির অধিকতর তদন্তের আবেদন করেছিলেন। সেই বিষয়ে আজকে আদালতের সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল। তো একটু আগে খালেদা জিয়ার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন, তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেমনটি জানিয়েছেন যে আজকে এই কার্যক্রমের শুরুতেই তার আবেদন করেছিলেন সিদ্ধান্ত জানার জন্য আদালত কি বলে, যে এই মামলাটি অধিকতর তদন্ত করা হবে কিনা সে বিষয়ে আদালত জানিয়েছেন যে এই বিষয়ে পরে তারা সিদ্ধান্ত জানাবেন এবং আগে বেগম খালেদা জিয়াকেও তা আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেক্ষেত্রে বেগম খালেদা জিয়া লিখিতভাবে এই আদালতের প্রতি অনাস্থা জানিয়েছেন বলে তিনি আমাকে জানান। লিখিতভাবে তিনি তার বক্তব্য এভাবে উপস্থাপন করেন এবং এই বিষয় নিয়ে সম্ভবত এখন পর্যন্ত উভয় পক্ষের বাদী বিবাদী উভয় পক্ষেরই যুক্তিতর্ক উপস্থাপন চলছে এবং পরবর্তী সিদ্ধান্ত কি হয় সেটা হয়তো এই আদালতের কার্যক্রম শেষে তার আইনজীবীরা এসে জানাবেন। এই ফাঁকে আমি আজকের এই আদালতের কার্যক্রমে নিরাপত্তার বিষয়টি একটু জানিয়ে দিতে যাচ্ছি যে এই আদালত চত্বরের আশপাশে যতগুলো রাস্তা রয়েছে সেগুলো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করছে। এখানে কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র সাধারণ মানুষ পায়ে হেঁটে চলাচল করছে এবং প্রত্যেকটি মোড়ে কিন্তু পুলিশের সতর্ক অবস্থা রয়েছে। তো এই হচ্ছে এখানকার সর্বশেষ অবস্থা। সুরভি, মাহমুদ, আপনাকে ধন্যবাদ। 4 বিশিষ্ট নাগরিকের মতামত নেয়ার পর আজ আবারও বৈঠকে বসছেন নির্বাচন কমিশন গঠনের জন্য তৈরি করা সার্চ কমিটির সদস্যরা।
জাজেস লাউঞ্জে সার্চ কমিটির 6 সদস্যের এই বৈঠক হবে বিকেল 5টায়। এর আগে নতুন নির্বাচন কমিশন গঠনে 4 বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করেন সার্চ কমিটির সদস্যরা। এই বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক সিইসি মোহাম্মদ আবু হেনা, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও ব্যারিস্টার রকুনউদ্দিন মাহমুদ। মঙ্গলবার 26টি রাজনৈতিক দল থেকে প্রাপ্ত নামের তালিকা যাচাই বাছাই করে 20 জনের একটি খসড়া তালিকা তৈরি করে সার্চ কমিটি। গত সোমবার দেশের 12 বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেন সার্চ কমিটির সদস্যরা। বেসরকারি ব্যবস্থাপনায় এবার হজে যেতে খরচ হবে 3,19,355 টাকা, আর কোরবানির জন্য লাগবে বাড়তি আরও 10,750 টাকা। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই প্যাকেজ ঘোষণা করেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি ইব্রাহিম বাহার। তিনি জানান, 30 জানুয়ারি মন্ত্রিসভা এই প্যাকেজ অনুমোদন করেছে। চাঁদ দেখা সাপেক্ষে এই বছর হজ হওয়ার কথা আগামী 1 সেপ্টেম্বর। এবছর মোট 1,27,198 জন হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 10,000 এবং বেসরকারি ব্যবস্থাপনায় 1,17,198 জন। আর 19 ফেব্রুয়ারি থেকে প্রাক নিবন্ধন শুরু হবে। আগামী 30 মার্চের মধ্যে টাকা পরিশোধ করতে হবে হজ গমন ইচ্ছুকদের। সফরের দ্বিতীয় দিন ব্যস্ত সময় পার করছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দুপুরে সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। সেখানে অতিথি বইতে স্বাক্ষরের পর একটি গাছ রোপণ করার কথা রয়েছে। সেখান থেকে আসবেন ধানমন্ডিতে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর জাদুঘর ঘুরে দেখবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মাহমুদ আব্বাস। সেখানে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা সই হবে। এরপর হোটেলে ফিরে বিরোধী দলের নেতা রওশন এরশাদের সাথে বৈঠক করার কথা রয়েছে ফিলিস্তিন প্রেসিডেন্টের। এরপর বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। সবশেষ তার সম্মানে দেয়া রাষ্ট্রপতির নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে মাহমুদ আব্বাসের। বুধবার বিকেলে 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ফিলিস্তিন প্রেসিডেন্ট। সড়ক দুর্ঘটনায় আশুলিয়া ও কুমিল্লায় 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 34 জন। সকাল 8টার দিকে আশুলিয়ার মরাগাং এলাকায় আবদুল্লাপুর বাইপাইল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে নারীসহ 3 জন নিহত ও অন্তত 20 জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এরপর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এদিকে এই দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট। গেল রাতে কুমিল্লার চান্দিনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পালকি সিনেমা হলের সামনে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে চালক সহ 2 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে 15 জন। তাদের কুমিল্লা ও চান্দিনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত যাচ্ছে এসএ ওয়ার্ল্ড নিবেদিত মেগা মিউজিক্যাল কনসার্ট। এতে সঙ্গীত পরিবেশন করবেন উপমহাদেশের আইকন কণ্ঠশিল্পী নগর বাউল জেমস মিলা সহ দেশ সেরা শিল্পীরা। এছাড়া থাকবে বিশ্বমানের ফ্যাশন হাউস এসএ ওয়ার্ল্ডের নান্দনিক পোশাক প্রদর্শনীর এক্সক্লুসিভ ফ্যাশন শো। বন্দর নগরীতে বর্ণাঢ্য এই আয়োজন সফল করতে সব প্রস্তুতিও শেষের পথে। এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ ভেন্যু পরিদর্শন করে জানিয়েছেন, দেশবাসীর স্মরণ রাখার মতো উপভোগ্য ও নিরাপদ একটি অনুষ্ঠান উপহার দিতে চলেছেন তিনি। চট্টগ্রাম থেকে শানিয়া শ্রীটনের প্রতিবেদন। বৃহস্পতিবার সন্ধ্যায় এম এ আজিজ স্টেডিয়াম মাতাবে দেশসেরা শিল্পীরা। এই জন্য প্রায় 25,000 ধারণ ক্ষমতার গ্যালারি, সুবিশাল মাঠ সাজানোর পাশাপাশি নান্দনিক মঞ্চ তৈরির কাজও চলছে জোরসোরে। এসব প্রস্তুতি দেখতে গিয়ে সন্তোষ প্রকাশ করেন এসএ গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদ। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান সপরিবারে এতে অংশ নেবার। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও ইনশাল্লাহ সজাগ, ওনারা অনুমতি দিয়েছেন এবং অ্যাট দি সেম টাইম ওনারা যথেষ্ট রকমের সহযোগিতা করছেন যাতে নির্বিঘ্নে নিরাপত্তার সহিত সুন্দর এই মিউজিক ফেস্টটা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামবাসী যারা এখানে আমাদের দর্শকরা রয়েছেন আমন্ত্রিত, সকলের জন্য এটা মাঠটা উন্মুক্ত থাকছে। তারা নির্বিঘ্নে যেন সুন্দরভাবে যেন এই মিউজিক্যাল সন্ধ্যা উপভোগ করতে পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা আমরা এখানে করেছি। এবং যারা আমাদের দর্শক যারা রয়েছেন সারা বাংলাদেশে, যারা দূর থেকে আসতে পাচ্ছেন না, তারা টিভির পর্দায় দেখবেন লাইভ অনুষ্ঠান। এবং আমাদের যে এসএ ওয়ার্ল্ড, এসএ পরিবহন, এসএ টিভির সৌজন্যে আমরা এটা করে যাচ্ছি। তো এসএ টিভির সমস্ত দর্শক
শ্রোতা এবং শুভানুদায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা রয়েছেন আমাদের কেবল অপারেটর সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন থাকলো। এদিকে জমকালো এই আয়োজনকে ঘিরে এরই মধ্যে বন্দর নগরীতে চলছে জোর প্রচারণা। বিভিন্ন সংগঠন ব্যক্তি এই অনুষ্ঠানকে সার্থক করতে করছে র্যালি সহ নানা আয়োজন। মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করা তরুণ সাইক্লিস্টরাও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এসএ ওয়ার্ল্ডের এই আয়োজনে শরীক হয়েছে। আমাদের চট্টগ্রামকে প্রমোট করার জন্য আসলে এটা খুব বড় একটা জিনিস যেটা এসিটিভি করছে, এটার জন্য আমরা সবাই খুব হ্যাপি। যে কনসার্টের আয়োজন করা হয়েছে সমগ্র চিটাগাংয়ের পক্ষ থেকে, সাইকেলিং গ্রুপের পক্ষ থেকে আমরা এসিটিভির সাথে আছি। এসিটিভির কনসার্টের জন্য আমরা চিটাগাং সাইকেলিস্টদের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। জেমস প্রোগ্রাম হচ্ছে এসিটিভি থেকে, ওখানে আমরা সবাই আসবো, মজা করব। সাইকেলিং এর তরফ থেকে একটা মেসেজ দিব যে সাইকেলিং করলে মাদকদ্রব্য থেকে দূরে থাকা যায়। শুধু সাইকেল র্যালি নয়, গেল প্রায় এক সপ্তাহ ধরে ব্যাপক প্রচারণা আর দর্শকদের আগ্রহের কারণে শরৎকালের সেরা একটি মিউজিক্যাল শোর প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। শাহনাজ রিটন,